গরমকালে প্রীতমের সঙ্গে সায়নীর বিয়ে হয়। প্রীতম মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই সে নিজের মতোই মধ্যবিত্ত পরিবারের মেয়ে সায়নীকে পছন্দ করে বিয়ে করে। কিন্তু প্রীতম ভীষণ আদর্শবান ছেলে, তাই নিজের সততার কারণে গরমকালে সায়নীর বাবা মার কাছ থেকে সে কোনো রকম যৌতুক নেয় না। কারণ সায়নীর বাবা মা বিমলবাবু এবং কমলা দেবী মেয়ের শ্বশুরবাড়ির জন্য এসি এবং ফ্রিজ দিতে চেয়েছিল, কিন্তু প্রীতম সৎপাত্র হিসাবে তা নেয়নি। আর ঠিক এমন কারণেই প্রীতমের মা বাসন্তী দেবীর ভীষণ পরিমাণে রাগ হয়। ছেলেকে এত কষ্ট করে পড়ালাম, মানুষ করলাম, আর এখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো, কিন্তু আমি বউয়ের বাপের বাড়ি থেকে কোনো রকম কোনো যৌতুক নিতে পারলাম না। এটাই আমার জীবনের একটা আফসোস রয়ে গেল। প্রীতম সায়নীকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে, আর প্রীতমের বাড়ি হলো এক পাখার বাড়ি। অন্যদিকে সায়নীর বাপের বাড়িও যেহেতু এক পাখার বাড়ি ছিল, তাই সে এরকম এক পাখার বাড়িতে থেকে অভ্যস্ত। শ্বশুর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা নতুন বৌমাকে কথা শোনাতে শুরু করে দেয়। দেখো বৌমা, আমি, আমার স্বামী, আমার মেয়ে আর প্রীতম, আমরা সবাই কিন্তু এক পাখার ঘরে একসাথে গরমকালে ঘুমাই। তাই তোমার আমাদের সঙ্গে থাকতে কোনো অসুবিধা হবে না তো? তুমি যদি বাপের বাড়ি থেকে এসি নিয়ে আসতে, তাহলে তোমাকে এত কষ্ট করে আমাদের সঙ্গে থাকতে হতো না, আর তার সাথে আমরাও গরমকালে একটু আরাম পেতাম। না না মা, আমার থাকতে কোনো অসুবিধা নেই, কারণ আমার বাপের বাড়িতে বাবা মায়ের সঙ্গে এক পাখার নিচেই ঘুমাতাম, তাই আমি আপনাদের সঙ্গে এইভাবেই একসঙ্গে থাকবো। সেদিন থেকে তারা পাঁচজনই একসঙ্গে একই পাখার নিচে ঘুমায়, আর সেই জন্য তাদের মধ্যে নানা সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে বাসন্তী দেবী এবং তার মেয়ে পল্লবী সব থেকে বেশি অশান্তি করে। প্রীতম যখন তার নতুন বউকে নিয়ে পাখার তলায় ঘুমাতে যাবে, তখন আজকে ভীষণ গরম পড়ছে, উফ কি কষ্ট হচ্ছে, আমি যদি কোণার দিকে ঘুমাই তাহলে একটুও পাখার হাওয়া পাবো না। বৌদি, তুমি বরঞ্চ আজকে কোণার দিকে শুয়ে পড়ো, আমি পাখার তলায় শোবো। ঠিক আছে পল্লবী, আমার কোনো অসুবিধা নেই, আমি কোণার দিকে শুয়ে পড়ছি, তুমি আরাম করে পাখার নিচে শুয়ে পড়ো। এই বলে সায়নী তার বরের সঙ্গে কোণার দিকে শুয়ে পড়ে, আর পল্লবী একদম পাখার নিচে শুয়ে পড়ে। কিন্তু কোণার দিকে রাত্রিবেলায় একটুও পাখার হাওয়া পৌঁছায় না, তাই সায়নীর কিছুতেই ঘুম আসতে চায় না। সে সারা রাত জেগে জেগে শুয়ে থাকে। কোণার দিকে একদম পাখার হাওয়া আসছে না, আর আমার ঘুম হচ্ছে না, আমি গরমে ভীষণ ঘেমে যাচ্ছি। এবার কি করব? সারা রাত না ঘুমালে আমার তো শরীর খারাপ করবে। এভাবেই সায়নী সারা রাত জেগে থাকে, আর প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে নতুন বউকে ঘরের কোণার দিকে স্থান দেওয়া হয়। আর সায়নী এভাবেই গরমের মধ্যে কষ্টে রাত কাটাতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন সায়নীর বাবার ভীষণ পরিমাণে শরীর খারাপ হওয়ার জন্য গরমে তারা নিজেদের বাড়িতে এসি লাগাতে বাধ্য হয়। আর সায়নী যখন জানতে পারে যে তার বাবা মা বাপের বাড়িতে এসি লাগিয়েছে, তখন সে খুবই খুশি হয়। বৌমা, অনেকদিন হলো কোথাও ঘুরতে যায়নি, চারিদিকে দেখছি সবাই পাহাড় সমুদ্রে গরমকালে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমার ওইসব জায়গায় যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাই আমি আর আমার মেয়ে ভেবেছি সবাই মিলে আমরা তোমার বাপের বাড়িতেই ঘুরতে যাব। আর আমি শুনলাম তোমার বাবা মা নাকি নতুন এসি লাগিয়েছে, বেশ ভালোই। মেয়েকে শ্বশুর বাড়িতে কিচ্ছু দেয়নি, কিন্তু নিজের বাড়িতে ঠিক এসি লাগিয়ে নিয়েছে। যাই হোক, তাহলে চলো আমরা আজকেই তোমার বাপের বাড়িতে চলে যাই। না, আসলে আমার বাবার শরীরটা ঠিক ভালো নেই, ওনার প্রেশারটা খুব বেড়েছে, তাই ডাক্তারবাবু বলেছে এসিতে থাকতে, সেই জন্যই বাবা এসিটা কিনেছে, তাও আবার ইএমআই তে কিনেছে। ঠিক আছে, আপনারা যখন আমার বাপের বাড়িতে যেতে চাইছেন, তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে আমার বাপের বাড়িতে যাই। সায়নীর এমন কথা শুনি বাসন্তী দেবী এবং তার মেয়ে পল্লবী দুজনেই খুবই খুশি হয়। তারা বৌমার বাপের বাড়িতে যাবে বলে ব্যাগপত্র গুছিয়ে ফেলে, আর সন্ধ্যা হতে না হতেই সকলে মিলে সায়নীর বাপের বাড়িতে গিয়ে হাজির হয়। মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে দেখে বিমলবাবু এবং কমলা দেবী দুজনেই খুবই খুশি হয়। তারা সায়নীর শ্বশুর বাড়ির লোকজনদের অনেক আপ্যায়ন করে। আর রাত্রিবেলা ঘুমানোর সময়, দিদি, আমি আপনাদের সবার জন্য এসি চালিয়ে ঘর ঠান্ডা করে দিয়েছি, তবুও যদি আপনারা বলেন আমি পাখা চালিয়ে দেব, কারণ এখন ভীষণ গরম পড়ছে, তাই এসি এবং পাখা দুটোই একসঙ্গে চললে আপনাদের আরাম লাগবে। সে আর বলতে, এসি চললে পাখা বন্ধ রাখবেই বা কেন? আসলে এসির হাওয়ায় শুলেও আমরা কিন্তু পাখার হাওয়া খেয়েই অভ্যস্ত, তাই এসির সাথে পাখাটাও চলুক। বাসন্তী দেবীর এই কথা শুনে কমলা দেবীর সঙ্গে সঙ্গে পাখা চালিয়ে দেয়, কিন্তু তাতেও বাসন্তী দেবীর মনের আশ মেটে না। সায়নীর বাবা বিমলবাবু যখন পাখার নিচে ঘুমাতে যাবে, তখন দাদা, আপনার মতো আমারও হাই প্রেশার, তাই আমি ভাবছি আমি পাখার তলায় শোবো।
আপনি বরং আপনার বউয়ের সঙ্গে অন্য কোনো জায়গায় শুয়ে পড়ুন। আর পাখার তলায় না শুলে আমার ঠিকঠাক ভাবে ঘুম আসে না। আপনার কোনো অসুবিধা হবে না তো আমি যদি পাখার তলায় ঘুমাই? শাশুড়ি মায়ের এমন কথা শুনে সায়নী ভীষণ লজ্জা পেয়ে যায়। আর সকলেই ভালো করে বুঝতে পারে যে বাসন্তী দেবী ইচ্ছা করে এরকম করছে, কিন্তু বিমলবাবু তখনও তাদের সঙ্গে ভালো ব্যবহার করে যায়। না না, আমার কোনো অসুবিধা হবে না। আর আপনারা আমার অতিথি, তাই আপনাদের সেবা করা আমাদের ধর্ম। আপনারা যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতে পারেন, আর পাখার তলায় শুয়ে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে সায়নী এবং তার বাবা মা বাসন্তী দেবী ও তার পরিবারকে পাখার নিচে ঘুমাতে দেয়। আর তারা তিনজনে প্রীতমের সঙ্গে কোনায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই একই ঘরে এসি চালিয়ে এবং পাখা চালিয়ে সায়নের শ্বশুর বাড়ির লোক এবং বাপের বাড়ির লোকেরা থাকে। দেখতে দেখতে এভাবেই 1 মাস কেটে যায়। তবুও বাসন্তী দেবী এবং তার পরিবার কিছুতেই নিজেদের বাড়িতে ফিরতে চায় না। মা, অনেকদিন তো হলো, এবার আমাদের বাড়ি ফিরে দরকার। কারণ আপনারা ভালো করে বুঝতে পারছেন আমার বাবার শরীরটা কিন্তু ভালো নেই। আর বাবা আমাদের যত্ন আর আপ্যায়ন করতে করতে আরো অসুস্থ হয়ে পড়ছে। তাই চলুন না আমরা বাড়ি ফিরে যাই। বাসন্তী দেবী এবং পল্লবীর মোটেই বিষয়টা পছন্দ হয় না। তবুও বৌমা যখন বলেছে তখন লজ্জার খাতিরে তাদের বাড়ি ফিরে যেতেই হবে। তাই তারা সকলে মিলে আবার নিজেদের বাড়িতে ফিরে যায়। আর আবার তারা এক পাখার তলায় কষ্ট করে ঘুমাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। ইতিমধ্যেই হঠাৎ করে একদিন কমলা দেবী তার মেয়েকে ফোন করে বলে, সায়নী, তোর বাবার প্রেশারটা খুব বেড়েছে আর ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। এখন কি করি বলতো? আমার তো তোর বাবাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। এই গরমে কিছু একটা যদি হয়ে যায় তখন কি হবে? কেন? বাবার প্রেশার এমন ভাবে তো বেড়ে যাওয়ার কথা নয়। কারণ বাবার তুমি তো এখন এসিতে থাকো। তোমরা কি ইলেকট্রিক বিল দেওয়ার ভয়ে এসি চালাচ্ছ না? না না, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে 2 দিন হলো আমাদের এসিটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আর এখন গরমকালে এসি সারানোর লোকেদের এমন চাহিদা, ওরা কিছুতেই বাড়িতে আসতে চাইছে না। আর দোকানে গিয়ে নতুন এসি খারাপ হয়ে যাওয়ার অভিযোগ করলেও তারা কোনো কথাই শুনতে চাইছে না। আর পাখা পাখা কি হলো তোমাদের? পাখার কথা তুই আর বলিস না। আর একটা কথা বলবো, কিছু মনে করিস না। কারণ তোর শাশুড়ি মার ননদ এই বাড়িতে এসে এমন ভাবে এসির সঙ্গে পাখা চালিয়েছে যে তোরা যাওয়ার সঙ্গে সঙ্গেই পাখা বন্ধ হয়ে পড়েছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। তুমি বরঞ্চ একটা গাড়ি বুক করো আর বাবাকে নিয়ে এক্ষুনি আমাদের বাড়িতে চলে এসো। আমি বাবাকে সেবা করে সুস্থ করে তুলবো। কমলা দেবী নিজের মেয়ের কথা শুনে খুবই খুশি হয়। সেই মুহূর্তেই কমলা দেবী নিজের স্বামীকে নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। ও বাবা, বৌমার কীর্তি দেখো। এই গরমের মধ্যে এখন নিজের বাপের বাড়ির লোককে টেনে শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে। আর আপনাদেরও বলিহারি যায়, আপনারা এখন এই গরমের মধ্যে এখানে আসলেন কি করতে? তখন বিমলবাবু এবং কমলা দেবী নিজেদের বাড়িতে এসি এবং পাখা খারাপ হয়ে যাওয়ার কথা তাদেরকে জানায়। আর তারা এটাও জানায় যে এখন কিছুদিনের জন্য তারা তাদের মেয়ে শ্বশুর বাড়িতেই থাকবে। এই কথা শুনে পল্লবী এবং তার মা নিজেদের ঠিক রাখতে পারে না। আমাদের বাড়িতে এখন কিছুদিন থাকবেন মানে? আমরা নিজেরাই তো এই একটা পাখার নিচে কষ্ট করে ঘুমাই, আপনাদেরকে কোথায় শুতে দেব? আমার আর ভালো লাগে না। নিশ্চয়ই এটা আপনার মেয়ের বদবুদ্ধি, তাই না? আর আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি আর মা রাত্রিবেলা ঘুমানোর সময় একদম পাখার নিচেই ঘুমাবো। তাই তুমি তোমার বাবা মাকে কোথায় ঘুমাতে দেবে সেটা ভেবে নাও। এই বলে পল্লবী এবং তার মা সেখান থেকে চলে যায়। এরকম খারাপ ব্যবহার পেয়ে বিমলবাবু এবং কমলা দেবীর চোখে জল চলে আসে। আর তারা তখনই সেখান থেকে নিজেদের বাড়িতে ফিরে যেতে চায়, কিন্তু সায়নী তাদেরকে ফিরতে দেয় না। সায়নী তার বাবা মায়ের অনেক সেবা করে। আর রাত্রিবেলা ঘুমানোর সময়, মা শোনো, আমি যা বুঝতে পারছি বৌদি ঠিক ওর বাবার শরীর খারাপের দোহাই দিয়ে আর নাটক করে নিজের বাবা মাকে পাখার তলাতেই ঘুমাতে দেবে। তাই চলো আগে থেকে আমরা বিছানা করে পাখার তলায় শুয়ে পড়ি, যাতে ওরা আমাদের জায়গা দখল করতে না পারে। তুই ঠিকই বলেছিস। আর তোর মনে আছে ওর বাবা একদিন কষ্ট করে কোনায় শুয়েছিল আর আমাকে সায়নীর শ্বশুর বাড়িতে পাখার তলায় ঘুমাতে দিয়েছিল? তাই আজকে তার শোধ সায়নী ঠিক তুলে নেবে। এই বলে মেয়ে এবং মা আগে আগে বিছানা করে পাখার তলায় শুয়ে পড়ে। আর সায়নী ঘরে এসে দেখে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই পাখার তলার জায়গাটা একেবারে দখল করে নিয়েছে। তাই কষ্ট করে সায়নী এবং তার বাবা মাকে ঘরের কোণার দিকেই ঘুমাতে হয়। আর ঘরের কোণার দিকে যেহেতু পাখার হাওয়া পৌঁছায় না, তাই বিমলবাবু এবং কমলা দেবী ভীষণ পরিমাণে কষ্ট পায়। বিমলবাবু যেখানে শুয়েছিল সেই জায়গা একেবারে ঘামে ভিজে যায়, কিন্তু তবুও সে একবারে মুখ থেকে টু শব্দটি পর্যন্ত করে না। ঠিক এমন সময় হঠাৎ করে পাখার মধ্যে থেকে ঘ্যার ঘ্যার করে আওয়াজ শুরু হয়।
এই প্রীতম, পাখার মধ্যে থেকে এরকম আওয়াজ হচ্ছে কেন রে? পাখার আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেল তো। মা, ওই দেখো সিলিং ফ্যান খুলে আসছে, তাড়াতাড়ি সরে যাও মা, না হলে পাখা আমাদের ঘাড়ের উপর পড়বে। পাখা মনে হয় লুজ হয়ে গেছে, সরে যাও। এই বলতে না বলতেই বাসন্তী দেবী এবং পল্লবী সেখান থেকে সরে যাবে, তখনই হঠাৎ করে পাখা সিলিং থেকে খুলে তাদের গায়ের উপর পড়ে আর তাদের গা মাথা কেটে যায়। এরকম দৃশ্য দেখে সকলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ওরে বাবা গো বাবা, বাঁচাও, আমার মাথা গা হাত পা সব কেটে গেল। ওরে প্রীতম, ডাক্তার ডেকে নিয়ে আয় রে বাবা, আমার গা হাত পা কেটে রক্ত বেরিয়ে গেছে। বাসন্তী দেবীর সঙ্গে পল্লবীও কান্নাকাটি করতে থাকে। ফলে প্রীতম এবং সায়নী দেরি না করে সেই রাত্রিবেলা তাদের গৃহ চিকিৎসককে ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু সেখানে এসে পল্লবী এবং তার মায়ের গায়ে হাতে পায়ে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। আজকে আমার এরকম বদবুদ্ধির কারণে ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছে। আমি যদি মাকে পাখার তলায় শোয়ার বুদ্ধি না দিতাম, তাহলে আমাদের গায়ের উপর পাখা খুলে পড়তো না। ইস, আমি খুব ভুল করে ফেলেছি। অন্যদিকে সায়নী মনে মনে ভাবে, ভাগ্যিস আমি আমার মাকে আর বাবাকে পাখার তলায় ঘুমাতে দিইনি, কারণ এই পাখাটা না হলে আমার বাবা মায়ের গায়ের উপরেই পড়তো। আর তাছাড়া আমার বাবার এমনিতেই শরীর খারাপ। মা, আপনি দেখেছেন তো লোকের সঙ্গে খারাপ ব্যবহার করলে কি হয়, তাই কোনোদিনও আর আমার বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সায়নীর এমন কথা শুনে বাসন্তী দেবী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। পল্লবী এবং তার মা দুজনেই নিজেকে শুধরে নিতে শুরু করে। ধীরে ধীরে তারা দুজনে সুস্থ হয়ে ওঠে। বাসন্তী দেবী ঠিক করে যতদিন পর্যন্ত না বিমল বাবু এবং কমলা দেবীর বাড়িতে এসি এবং পাখা ঠিক হচ্ছে, ততদিন তারা সেখানেই থাকবে। শুধু তাই নয়, পল্লবী এবং তার মা সায়নী ও তার বাবা মাকে পাখার নিচে ঘুমাতে দেয়। মনোরঞ্জন, তুমি তো আজকে স্যালারি পেয়েছো তাই না? চলো না, আজকে তুমি আর আমি শপিং করে নিয়ে আসি। অনেকদিন হয়ে গেল শপিং করা হয় না। আমি একটা নতুন শাড়ি কিনবো। তোর বউ শুধু খরচা করা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। টাকা বাড়িতে এলো না আর অমনি খরচা করার কথা ভেবে ফেলেছে। বৌমা, এত হাত লম্বা করলে কিন্তু চলবে না। তুমি তোমার হাতটা একটু ছোট করো, এগুলো কিন্তু ভালো নয়। টাকা হাতে থাকলেই কি খরচা করতে হবে? হাত লম্বা কোথায় আমার? আমার হাত লম্বা? আমার হাত তো আপনাদের মতোই একই রকম। কই দেখি তো একবার, আপনাদের হাতের সঙ্গে মেপে দেখিয়ে দিই। আরে, হাত লম্বা মানে কি আমি সত্যিকারের হাত লম্বা বলেছি? হাত লম্বা মানে হচ্ছে তুমি টাকা পয়সা সঞ্চয় করতে পারো না, সব কাজেই তুমি বেশি বেশি করে টাকা খরচা করো, এটাকেই হাত লম্বা বলে। মনোরঞ্জন, তোর বউয়ের মাথায় তো কোনো বুদ্ধি নেই দেখছি। আমরা শপিং করতে যাব না ফাল্গুনি। এর আগে তুমি একটা কুর্তি কেনার নাম করে আমাকে শপিং করতে নিয়ে গিয়েছিলে, আর তুমি আমার পুরো স্যালারিটাই খরচা করে দিয়েছিলে। আমাদের তো সংসার খরচের টাকা পর্যন্তও ছিল না, শুধু মায়ের কাছে জমানো টাকা ছিল বলেই 1 মাস সংসার চলে গেছে। আর তুমি এইবারেও তাই করবে আমি জানি। তুমি আমার মুখের উপর বলে দিলে তুমি আমাকে শপিং করতে নিয়ে যাবে না। বউয়ের পেছনে যখন টাকা খরচা করতেই পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন তুমি? এখন তো সবে আমাদের বিয়ে হয়েছে। এখন যদি নতুন নতুন জামা কাপড় না কিনি, নিজেদের শখ পূরণ না করি, তাহলে কবে করব? তোমার শখ তো ছোটখাটো নয়, তুমি সবসময় বড় জিনিসের স্বপ্ন দেখো। টাকা ইনকাম করতে যথেষ্ট কষ্ট করতে হয়। জীবনে তো একটা টাকাও ইনকাম করনি, বুঝবে কি করে তাহলে? যখন দেখবে টাকা ইনকাম করছো, মাথার ঘাম পায়ে ফেলছো, তখন শখ পূরণের কথা সব ভুলে যাবে। এই শুনে ফাল্গুনি প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনাদের কি মনে হয় আমি টাকা ইনকাম করতে পারবো না? ঠিক আছে, আমি এবার নিজে টাকা ইনকাম করে নিজের শখ পূরণ করে দেখাবো। আমি কোনো ব্যবসা করব। হ্যাঁ, আমাদের বাজারে কোনো ফুচকার দোকান নেই। পাড়ায় কখনো ঠেলা গাড়ি করে ফুচকাওয়ালা এলে তবেই সবাই ফুচকা খেতে পারে। বাজারে যদি একটা পার্মানেন্ট ফুচকার দোকান দেওয়া যায়, তাহলে অনেক ইনকাম হবে। সে তুমি যাই বিক্রি করো না কেন আর যাই ব্যবসা করো না কেন, আমাদের দেখার দরকার নেই। তুমি নিজে টাকা ইনকাম করবে আর নিজে যা ইচ্ছা করবে। দয়া করে শুধু আমার ছেলের টাকা ধ্বংস করো না। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ফুচকার ব্যবসা করার জন্য হাতে কোনো টাকা দিতে পারবো না, কারণ তোমার হাত অনেক লম্বা। টাকা হাতে পড়লেই তুমি সোজা শপিং মলের দিকে দৌড়াবে। তাই আমি নিজেই তোমার ফুচকার ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিস কিনে দেবো। মনোরঞ্জন এবং তার মা ফাল্গুনির সিদ্ধান্তে খুবই খুশি হয়েছিল। এভাবে কয়েকদিন কাটে। ফাল্গুনি প্রত্যেক দিনই ফুচকা বিক্রি করে যা টাকা লাভ করত, সেই টাকা দিয়ে কিছু না কিছু কিনে বাড়িতে ফিরত। কখনো জামা কাপড়, কখনো জুতা, আবার কখনো মেকআপের জিনিস।
কিন্তু সে খুব বেশি টাকা ইনকাম করতে না পারায় নিজের পছন্দ মতো অনেক অনেক জিনিসও কিনতে পারতো না। একদিন ফাল্গুনির দোকানে লিপিকা নামে এক মহিলা আসে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে নিশ্চয়ই কোনো বড়লোক ঘরের বউ হবে। সে খুবই সুন্দর একটা দামি ওয়েস্টার্ন ড্রেস পরেছিল আর তার হাতে দামি ফোন ছিল। ফাল্গুনি তাকে দেখে অবাক হয়। তার স্টাইলও ফাল্গুনির খুবই পছন্দ হয়। ফাল্গুনি এক এক করে লিপিকাকে ফুচকা দিতে থাকে আর শুধুই লিপিকাকে সে ভালো মতো লক্ষ্য করতে থাকে। ম্যাডাম, আপনার ড্রেসটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর। এটা কোথা থেকে কিনেছেন আর এই ড্রেসটার দাম কত? এই ড্রেসটা তো আমি অ্যাক্সেস মল থেকে কিনেছি, এটার দাম 10,000 টাকা। 10,000 টাকার কথা শুনে ফাল্গুনি একটু অবাক হয়। তার মন খারাপ হয়ে যায় এই ভেবে যে সে এখন ওরকম ড্রেস কিনতে পারবে না। লিপিকা অনেকগুলো ফুচকা খাওয়ার পর সেখান থেকে চলে যায়। ফাল্গুনি মনে মনে ওই জামাটার কথাই চিন্তা করতে করতে লিপিকার কাছ থেকে ফুচকার টাকা নিতেও ভুলে যায়। লিপিকা চলে যাওয়া মাত্রই ফাল্গুনির মনে পড়ে যে লিপিকা ফুচকা খেয়ে টাকা না দিয়েই চলে গেছে। ই বাবা, ওই ম্যাডামটা তো আমাকে টাকা না দিয়েই চলে গেল। ইস, 200 টাকার ফুচকা খেলো আর টাকা না দিয়ে চলে গেল। আমারই দোষ, আমি তো শুধু ওই জামাটা পরার স্বপ্ন দেখছিলাম। দূর। তখনই হঠাৎ করে ফাল্গুনি লক্ষ্য করে তার ফুচকার ঠেলাগাড়ির উপর লিপিকা মানিব্যাগ রেখে চলে গেছে। ফাল্গুনি খুব ভালো করেই বুঝতে পারে লিপিকা ভুলবশতই এমনটা করেছে। ফাল্গুনি মানিব্যাগটা খুলে দেখে তাতে বেশ অনেকগুলো 500 টাকার নোট আছে। এই দেখে ফাল্গুনি তার লোভ সামনে রাখতে পারে না। সে টাকাগুলো ভালো করে গুনে দেখে তাতে 13,000 টাকা আছে। ওরে বাবা, এতে 13,000 টাকা আছে। আমার 200 টাকা মেরে চলে গেছে আর এদিকে 13,000 টাকা ফেলে রেখে গেছে। আমার তো আর তর্স হয়েছে না। আমি এখনই দোকান বন্ধ করে অ্যাক্সিস মলে চলে যাই। ওই ম্যাডামের মতো সেম ড্রেস আজকে আমি কিনবো। এই বলে ফাল্গুনি কোনো চিন্তা না করেই ফুচকার দোকান বন্ধ করে অ্যাক্সিস মলে চলে যায়। কিছুক্ষণ পর লিপিকা তার মানিব্যাগ খুঁজে না পেয়ে লিপিকার ফুচকার দোকানে আসে, কিন্তু ততক্ষণে লিপিকার ঠেলাগাড়ি সেখানে ছিল না। এই দেখে লিপিকা খুবই অবাক হয়। অন্যদিকে ফাল্গুনি লিপিকার মতোই একেবারে সেম ড্রেস 10,000 টাকা দিয়ে কিনে নেয়। ড্রেসটা তার এতটাই পছন্দ হয় যে ফাল্গুনি শপিং মল থেকে ওই ড্রেসটা পরে বাড়িতে চলে আসে। ফাল্গুনিকে অত দামি ড্রেস পরে বাড়িতে আসতে দেখে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই অবাক হয়। কি হলো, তোমরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? এই ড্রেসটা পরে আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? তোমরা কিছু না বললেও আমি জানি আমাকে দেখতে খুব সুন্দর লাগছে। একেবারে হিরোইন মনে হচ্ছে, তাই তো? 10,000 টাকার ড্রেস মুখের কথা নয়। 10,000 টাকা দিয়ে তুমি এই জামাটা কিভাবে কিনলে? কোথায় পেলে তুমি এত টাকা? কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে মানে? তোমরা কি ভুলে গেছো আমি ফুচকার ব্যবসা করছি? আমি আমার লাভের টাকা দিয়ে এই ড্রেসটা কিনেছি। তোমরা কি মনে করেছিলে তোমরা আমাকে টাকা না দিলে আমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারবো না? ফুচকা বিক্রি করে তুমি নিশ্চয়ই একদিনে 10,000 টাকা উপার্জন করতে পারবে না। তুমি প্রত্যেক দিনই তো দেখছি 500 টাকা কিংবা 1000 টাকা জিনিস কিনে বাড়িতে ফিরছো। প্রত্যেকদিন যা টাকা ইনকাম করছো সবটাই তো ব্যয় করে দিচ্ছ। তারপরও 10,000 টাকা তুমি পেলে কোথা থেকে? একদিনে ফুচকা বিক্রি করে তুমি 10,000 টাকা পেয়েছো? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তুমি তো প্রত্যেকদিন রাত 10টার সময় বাড়িতে ফেরো, আর আজকে তুমি হঠাৎ সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছো। তোমার ফুচকার ঠেলা গাড়িতে তো এখনো ফুচকাও রয়েছে। তুমি তো আজকে সব ফুচকা বিক্রিও করোনি। না মানে, একজন ম্যাডাম এসেছিল আমার দোকানে। ম্যাডামটা খুব বড় লোক ছিল। আমার হাতের ফুচকা ওই ম্যাডামের খুব পছন্দ হয়েছে, আর সেই জন্য ম্যাডাম খুশি হয়ে আমাকে 10,000 টাকা উপহার দিয়েছে। তোমরা তো জানোই আমার হাত খুব লম্বা, সেই কারণে আমি ওই 10,000 টাকা দিয়েই এই ড্রেসটা কিনে নিয়ে চলে এসেছি। তোমার হাতের ফুচকা ভালো লেগেছে বলে 10,000 টাকা তোমাকে উপহার দিল? ব্যাপারটা কি খুব অদ্ভুত লাগছে না? দেখো, তোমরা কিন্তু সবসময় এরকম করবে না আমার সঙ্গে। তুমি তো আমাকে এতদিনে একটাও 10,000 টাকা দামের কোনো জামা কাপড় কিনে দিতে পারোনি। এখন যখন আমি নিজের দমে 10,000 টাকা দিয়ে একটা জামা কিনেছি, তাহলে তোমার অসুবিধা কোথায় শুনি? ফাল্গুনির কথা শুনে তার স্বামী কিংবা শাশুড়ি মা কেউ কিছু বলে না। ফাল্গুনি পরের দিন ওই ড্রেসটা পরে খুব সুন্দরভাবে সাজগোজ করে ফুচকা বিক্রি করতে চলে যায়। এত দামি ড্রেস পরে এবং এত সুন্দর মেকআপ করে তাকে ফুচকা বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয়। তাকে দেখে কোনোভাবেই মনে হয় না যে সে একজন ফুচকাওয়ালি।
এমন সময় সেখানে লিপিকা আসে। ফাল্গুনীকে একেবারে সেম তার মতোই জামা পরে থাকতে দেখে লিপিকা প্রচন্ড পরিমাণে অবাক হয়। আমার ধারণা একদম ঠিক, এই ফুচকাওয়ালি তাহলে আমার মানি ব্যাগটা চুরি করেছে। কালকে আমি ভুল করে আমার মানি ব্যাগ ফুচকাওয়ালির ঠেলা গাড়িতেই ফেলে চলে গিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আর আমার টাকাটা দিয়েই এই মেয়েটা নিশ্চয়ই এত দামি ড্রেসটা কিনেছে, আর সেই জন্যই কালকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে পালিয়ে গিয়েছিল। আরে ম্যাডাম, আপনি আসুন আসুন, ফুচকা খাবেন তো? হ্যাঁ হ্যাঁ, ফুচকা খাবো বলেই তো এসেছি। বাবা, তুমি তো দেখছি খুব বড় লোক ফুচকাওয়ালি। কালকেই তুমি আমার কাছ থেকে এই ড্রেসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে, আর আজকের মধ্যে ড্রেসটা কিনেও ফেলেছো। তুমি আবার ড্রেসটা পরে ফুচকা বিক্রি করতে চলে এসেছো। তোমাকে কিন্তু এটা পরে খুব ভালো লাগছে। হ্যাঁ, আসলে আমার বর আমাকে খুব ভালোবাসে। ফুচকা বিক্রি করে তো আর এত টাকা উপার্জন করা যায় না। আমার বরকে কোনো আবদার করলেই আমার বর সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দেয়। আচ্ছা, কালকে না আমি ফুচকা খেয়ে তোমাকে টাকা দিতে পারিনি জানো। আসলে আমি না কালকে আমার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছিলাম, সেই কারণে তোমাকে টাকা না দিয়েই আমি চলে গেছি। আমি আজকে তোমাকে টাকা দিয়ে দেব। আজকে বরং আগে আমি তোমাকে টাকা দেব, তারপরই ফুচকা খাবো। এই নাও। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই ম্যাডাম, এরকম তো হয়েই থাকে। এই বলে ফাল্গুনী লিপিকার কাছ থেকে টাকা নিয়ে তাকে ফুচকা দিতে শুরু করে। লিপিকা ফুচকা খাওয়ার আগে তার মানি ব্যাগটা আবার ইচ্ছা করেই ফাল্গুনির ঠেলা গাড়ির উপর রেখে দেয়। ফুচকা খাওয়া হয়ে গেলে লিপিকা সেখান থেকে চলে যায়। লিপিকা একটু দূরে দাঁড়িয়ে ফাল্গুনিকে লক্ষ্য করতে থাকে। সে দেখে ফাল্গুনি তার ঠেলা গাড়ির উপর থেকে মানি ব্যাগটা নিয়ে তার ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। আমি ঠিকই ধরেছিলাম, এই তাহলে কালকে আমার মানি ব্যাগটা চুরি করেছে। আমার ফোনটা কোথায়? ভিডিও করে পুলিশকে দেখাবো। এই মহিলাকে উচিত শাস্তি দিতেই হবে। এ বাবা, আমার ফোনটা তো আমার মানি ব্যাগের মধ্যেই রেখেছিলাম। ইস, এবার আমি পুলিশকে ফোন করব কি করে? যা, আমার বাড়ির চাবিটাও তো ওই মানি ব্যাগের মধ্যেই আছে। এ বাবা, ফাল্গুনি কোথায় গেল? একটু আগেই তো দোকানে ছিল। ফাল্গুনি ওই মানি ব্যাগটা হাতে পাওয়ার পর এক মুহূর্ত আর সেখানে থাকে না। সে তৎক্ষণাৎ দোকান বন্ধ করে শপিং মলে গিয়ে শপিং করা শুরু করে দেয়। সেদিন লিপিকার ব্যাগে অনেক বেশি টাকা ছিল। ফাল্গুনি কোনো কিছু চিন্তা না করে ওই সমস্ত টাকা ব্যয় করে অনেক কিছু কিনে বাড়িতে ফেরে। কিন্তু বাড়িতে ফিরে এসে ফাল্গুনি তাদের বাড়িতে লিপিকাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। কি হলো? এই মহিলাকে এখানে দেখে অবাক হয়ে গেলে তো? এটা আমার দিদি লিপিকা, আমার মাসির মেয়ে। দিদি আর দিদির হাজবেন্ড আগে বিদেশে থাকতো, কিছুদিন আগে এরা দেশে ফিরে এসেছে। তোমার কুকর্মের কথা দিদি আমাকে সবই বলেছে। তুমি কালকে আর আজকে দুদিনই দিদির মানি ব্যাগ চুরি করেছো, আর সেই টাকা দিয়ে শপিং করেছো, কি তাই তো? কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে চলে আসবে আর তোমাকে ধরে নিয়ে যাবে। আমরা সবাই মিলে তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করে এসেছি। না না, এরকম করো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মনোরঞ্জন, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি নিচে গিয়ে তোমার বউয়ের নামে কমপ্লেন করে এসেছো। আমি আর কখনো এরকম করব না, বিশ্বাস করো। দয়া করে তোমরা আমাকে পুলিশে দিও না। আসলে জানি না কেন টাকা দেখলেই আমার কি যেন হয়। টাকা দেখলেই মনে হয় কিছু কিনি, সেই জন্য আমি এরকম করে ফেলেছি। দিদি, তুমি আমাকে 1 মাস সময় দাও, আমি তোমার সব টাকা ফিরিয়ে দেব, আমি কথা দিচ্ছি। ভাগ্যিস আমার চাবিটা মানি ব্যাগের মধ্যেই ছিল, আর আজকে আমার হাজবেন্ডও বাড়িতে আসবে না। বাড়ির তালা খুলতে পারবো না বলে আমি ভাবলাম এখানে চলে আসি, আর এখানে এসে জানতে পারলাম তুমি আমার ভাইয়ের বউ। সেই কারণে আমি আর থানায় গেলাম না, শুধুমাত্র তুমি আমার ভাইয়ের বউ বলে তোমাকে ছেড়ে দিলাম, না হলে আমি তোমাকে কখনোই ছাড়তাম না। ফাল্গুনি তার ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। সে সকলকে কথা দেয় সে আর কখনোই এরকম ভুল কাজ করবে না। সময়ের সাথে সাথে সে তার শাশুড়ি মায়ের মতোই খুবই বুঝদার এবং হিসেবি হয়ে ওঠে।